আজকের এই নির্বাচনে জনসভার এইমাত্র উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সিডব্লিউসি মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন মহাশয় এবং বিশেষ করে আজকের এই সভায় উপস্থিত এই অঞ্চলের যারা মুরব্বিয়ান, যুবক বন্ধুরা এবং শ্রদ্ধেয় জনগণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন ওনার ভাষায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয়। অন্যায় করা যতটুকু অন্যায়, ঠিক ততটুকু অন্যায় অন্যায়কে মেনে নেওয়া। তাই আমার সর্বভারতীয় কংগ্রেস নেতা, ভারতবর্ষের বর্তমান আইকন রাহুল গান্ধীজি, আপনারা জানেন একবার নয় बार-बार बोलছেন যে नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलना चाहिए। राहुल जी रे आवाज কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং দিল্লি থেকে বাজারঘাট পর্যন্ত কিন্তু সমগ্র বাতাসের মধ্যে সেটা ধ্বনিত হচ্ছে। আজকে বর্তমান প্রধানমন্ত্রী এবং অমিত শাহ গৃহমন্ত্রী ওনারা বলছেন যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তৈরি করবেন। ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষের মধ্যে এই বাতাস বইছে যে সমগ্র ভারতবর্ষে এই 2024-এর নির্বাচন মোদী এবং অমিত শাহ মুক্ত নির্বাচন হতে চলেছে। 4 জুন ভারতবর্ষে যখন নির্বাচনের ফলাফল বেরোবে আপনারা দেখবেন ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষা আমাদেরকে বলছে যে কংগ্রেস এককভাবে সমগ্র ভারতবর্ষে 135 থেকে 140টি আসন নিয়ে নির্বাচনে বেরিয়ে আসবে এবং ইন্ডিয়া জোট ভারতবর্ষের মধ্যে 4 জন সমগ্র ইন্ডিয়া জোট 145-এরও অধিক আসন নিয়ে এই নির্বাচনে বেরিয়ে আসবে। সমগ্র ভারতবর্ষে মোদী এবং অমিত শাহর নেতৃত্বে 217 আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং 44টি আসন পাবে এনডিএ গঠবন্ধন। তার মানে 300টি আসন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। বন্ধুগণ, 140 বছরের ইতিহাস ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস। 1885 ইংরেজিতে বোম্বেতে মাত্র 47 জন লোক এক খায়ে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যাত্রা শুরু করেছিলেন। আজকে 140 বছর পর সম্পূর্ণ যৌবন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দাঁড়িয়ে আছে। 1947 ইংরেজিতে এই ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে 57,000 উলামাদের রক্তের বিনিময়ে হাজার হাজার হিন্দু মুসলমান
বিভিন্ন সম্প্রদায়ের লোকদের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা। নির্মাণ করা হয়েছিল সংবিধান। 1952 ইংরেজিতে এই ভারতবর্ষে প্রথম নির্বাচন হয়েছে। সংবিধান তৈরি করা হয়েছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে। সেই সংবিধান আমাদের মন্ত্র দিয়েছিল গণতন্ত্র, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতা। এই তিনটি মন্ত্রকে সামনে নিয়ে এই ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল। আজকের সরকার 2014 ইংরেজিতে, আজকে 2024-এর মধ্যে এই ভারতবর্ষকে 50 বছরের জন্য পিছিয়ে নিয়েছে, যে ভারতবর্ষ সমগ্র বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচিত। আজকে পাকিস্তান, আজকে বাংলাদেশ, আজকে বিভিন্ন আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আজকে রাশিয়া, সমগ্র বিশ্ব ভারতবর্ষের গণতন্ত্রের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আজকে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান আজকে প্রশ্নবোধক চিহ্নের মুখে। এই নির্বাচন শুধুমাত্র একটা ভোট দেওয়ার নির্বাচন, একজন প্রার্থীকে নির্বাচিত করার নির্বাচন নয়। এই নির্বাচন এই ভারতবর্ষে 1947 ইংরেজি থেকে স্বাধীনতা সংগ্রামে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হতে চলেছে এই 2024-এর নির্বাচন। এই নির্বাচন ঠিক করে দেবে এই ভারতবর্ষের আগামী দিন 5 ওয়াক্ত নামাজ ইসলাম ধর্মাবলম্বী যারা আপনারা আদায় করেন মসজিদে গিয়ে, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করতে পারবেন কিনা এটা নির্ধারণ করার নির্বাচন। এই নির্বাচন ঠিক করে দেবে যে ইউনিফর্ম সিভিল কোড এই ভারতবর্ষে লাগু হবে কিনা। এই নির্বাচন ঠিক করে দেবে যে এই ভারতবর্ষের মধ্যে পরাধীনতায় আমরা যারা হিন্দু মুসলমান এক হয়ে সুদীর্ঘ দীর্ঘদিন থেকে আমরা চলে আসছি, আমাদের এই সম্প্রীতি বজায় থাকবে কি থাকবে না। বন্ধুগণ, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যিনি আমাদের কংগ্রেসের এবং ইন্ডিয়া জোটের প্রার্থী, আমি জেলা কংগ্রেস সভাপতি, আমার 12 জন প্রার্থী মনোনয়ন চলেছিলেন কংগ্রেস থেকে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মাত্র 2 মাস আগে কংগ্রেসে আমরা ওনাকে জয়েন করিয়েছি। আমাদের তাগিদে, ভারতবর্ষের তাগিদে, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের তাগিদে, এবং সেই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে, আমার রাজ্যিক সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে, আমার উপস্থিতিতে গৌহাটি রাজীব ভবনে ওনাকে জয়েন করানো হয়েছে। পরবর্তীকালে আমি জেলা কংগ্রেস সভাপতি, আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি পরিষ্কার ভাষায় লিখে দিয়েছি আমার নেতৃত্বকে। নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটিকে আমি লিখে দিয়েছি লিস্ট দিয়ে, যে যদি করিমগঞ্জ লোকসভা আসন যদি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আসতে হয়, তবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করলে এই সিট উদ্ধার করা সম্ভব হবে। যেই মুহূর্তে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, আপনারা দেখেছেন মনোনয়ন যেদিন দাখিল করেছেন হাফিজ সাহেব, এই ধরনের জনস্রোত, এই ধরনের জনসমুদ্র কোনদিন করিমগঞ্জের মাটিতে হয়নি যেদিন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মনোনয়ন দাখিল করেছে। তাই আজকের এই নির্বাচন আমি রজত চক্রবর্তী এবং ময়না মিয়ার মধ্যে কোন বিভেদ রয়েছে সেটাকে মেটানোর নির্বাচন। এই নির্বাচন বাজারঘাট অঞ্চলের স্কুল হবে সেটা নির্ধারণ করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে গিয়ে
সমগ্র আসামের উত্তর পূর্বাঞ্চলের বাংলা এবং বাঙালি বাংলা মায়ের সন্তানদের উপর প্রাক স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত পরিকল্পিতভাবে চক্রান্ত করে যেভাবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশি, হেমন্ত বিশ্ব শর্মা এবং সেই পীযূষ হাজারিকার দল হচ্ছে আসামের খিলঞ্জিয়া, আর বাংলা এবং বাংলা মায়ের সন্তানরা সন্দেহযুক্ত বাংলাদেশি বলে যেটা চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, সেটা জবাব দেওয়ার নির্বাচন হচ্ছে এই 2024-এর 26 তারিখের নির্বাচন। বন্ধুগণ, আপনারা জানেন হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে 3 বার করিমগঞ্জে এসেছেন, মনোনয়ন ঘোষণার পর এসেছেন, মনোনয়ন দেওয়ার দিন এসেছেন, আরো 2 বার এসেছেন, এবং আমার কাছে খবর আছে উনি আরো আসবেন। তো আমি বিভিন্ন সভায় বলেছি যে মামা, আমার কিন্তু মামা রুম আসামের সবাই অনেকে মামা বলে সম্বোধন করে, উনি নাকি মামা। হ্যাঁ উনি মামা, কিন্তু আমরা ইতিহাসে দেখেছি কংস মামা, শকুনি মামা। সেই শকুনি এবং কংস মামার বরাতে কোনো স্থান নেই, এর প্রমাণ হবে আগামী 26 তারিখ। বন্ধুগণ, আগামী আমার এখানে উপস্থিত হয়েছেন সুদীপ রায় বর্মন, উনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের ঘরের ছেলে, 40 বছর হলো আমার কংগ্রেস করার, এবং এই 40 বছরে কংগ্রেসের ধমনীতে একবার নয় বারবার ছুরিকাঘাত করা হয়েছে, এবং আমরা যারা কংগ্রেস করি আমরা একমাত্র দাবি করতে পারি এই ভারতবর্ষের মধ্যে, yes, we are the Congress activists, we have lost our highest leadership for the cause of the India. আমরা আমাদের সর্ববৃহৎ নেতৃত্বকে এই দেশমাতৃকার জন্য বিসর্জন দিয়েছি। আমরা বিসর্জন দিয়েছি জাতির জনক মহাত্মা গান্ধী, নাথুরাম গডসে যাকে হত্যা করেছে মহাত্মা গান্ধীজি। আমরা বিসর্জন দিয়েছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। আমরা বিসর্জন দিয়েছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে, যার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যায়নি, ব্রহ্মাস্ত্র করে যাকে হত্যা করা হয়েছে। তাই আমরা দাবি করে বলতে পারি এই দেশ নরেন্দ্র মোদীর দেশ নয়, এই দেশ অমিত শাহর দেশ নয়, এই দেশ হেমন্তের দেশ নয়, এই দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ 140 কোটি হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের লোকের দেশ, এই দেশ ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান এবং সমাজবাদ নিয়ে চলার দেশ। তাই ঘোড়া উপত্যকাকে অত্যন্ত পরিকল্পিতভাবে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, এই হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দাবি করে বলছেন 1 লক্ষ চাকরি উনি দিয়েছেন। আমি একবার নয় বারবার দাবি করেছি বিজেপি নেতৃত্ব, মেরুদণ্ডহীন নেতৃত্ব বরাক উপত্যকায় যারা আছেন তাদের কাছে, তোমাদের যদি ক্ষমতা আছে, তোমার মুখ্যমন্ত্রী এবং তোমরা শ্বেতপত্র প্রকাশ করে বলো এই 1 লক্ষ চাকরির মধ্যে হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় থেকে কতজনকে চাকরি দেওয়া হয়েছে। একবার নয়, রিপিটেডলি বারবার সংবাদ মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে আমি দাবি করেছি। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে বলতে পারি এই 3 জেলা থেকে মাত্র 500 চাকরি দেওয়া হয়েছে আমাদের সন্তানদের, বাকি 99,500 চাকরি দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকাতে। আজকে আপনারা যাবেন করিমগঞ্জের বিভিন্ন অফিসে, কাছারিতে গিয়ে দেখবেন যে 100% চাকরি যারা করছে, এখান থেকে যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে আমাদের আপনাদের কোন ছেলে সন্তান নয়, বাইরে থেকে নিয়ে এসে এদেরকে দেওয়া হচ্ছে। এমন কেমন মনে হচ্ছে যে ছোট্ট একটা গল্প করে আমার বক্তব্য শেষ করবো। এক মিয়া আর এক বিবি আসলা, মিয়া বাড়িতে দিবারণীর সময় বাজার থেকে মুরগ লইয়া
বিবিরে দিয়া হইতা আমি তো বড় দিয়া তুমি রাত যখন আইব আমি গুসল উসল করিয়া খানি যখন দিবাই আমার তোরা বালা হরি খানি দিও মিয়া বাইরে থেকে আইয়া গুসল উসল করিয়া খানি যখন বই তখন বাপ বই না যখন পাতিলের মধ্যে রস কতক্ষণ সরু সরু মরে রয়েছে আর মাংস নাই তাই একদিন খাইলা 2 দিন খাইলা 3 দিনের দিন জিগাইলা বিবিরে কিতা কিতা করবা আমি অত পরিশ্রম করিয়া রোজ মুরুখ কিনিয়া দিয়া যায় মুরুখ কোন পায় খালি দেখি সরু বারো বিবিও যে হলে আমি কিতা হইতাম তুমি আমার হইলাই না কিতা এটা কোনবাই মাংস পাতিলের কোনবাই গেছে গিয়ে আমি তো হইতাম পারি না ও মেয়া উঠিয়া হইলা তুমি চাইলা মরে এমরে আর হেলতে পাঁচটা বাইঙ্গা মাংস গেল সে সরু রইল আমরা হোমার হোমায় বলে করছিলাম আমরা হোম মিয়া আমরা তাই বারবার হইবা বলে 1 লাখ চাকরির মধ্যে আমি তো চাকরি দিছু আমি তো কই আছো মই হিন্দুর সমস্যা নাই আমি তো কই আছো মই যদি এতিয়া আমার এমপি জন জিতে তেনেহলে আপোনালোকৰ যিমান সমস্যা আছে আপোনালোকৰ এনআরসি আপোনালোকৰ আইএনপিটি আপোনালোকৰ এই গোটেইবিলাক সমাধান কৰি পেলাই আমি একদম হ্যাক করে দিম আমরা হোম মিয়া পাইছেন তাই গালো চুল লাগাইয়া আর বুট টাইম লইয়া গিয়ার বলে বলছি তোমার কাছে বাড়ি যাইতাম আমরা তো ইতিহাস স্বাধীনতার আজ থাকি কাজ পাচ্ছি আমরা ইতিহাস আর কত চাইতা তুমি এবার তোমার এই চাইতাম শিখাইতাম কি চাইতাম এবার তোমার এই চাইতাম শিখাইতাম কি চাইতাম না এর লাগে বন্ধুরা বক্তব্য আর বেশি দীর্ঘ হতাম না একটা কথা মনে রাখবা শুক্রবার সাইয়া কিন্তু ফলা নিয়েছে ইলেকশন এটা তো আপনাকে বুঝলা শুক্রবার সাইয়া আমি কইছে বলতে মানুষের যখন কিনতে যেতে তাই মনে করছেন ফাঁক বানাই নিবা 1 ঘন্টা লাগে আমরা জুম্মার যাইব আরো পরে ভাগ করে নিতে হতো ইভিএম মেশিন যে ভোটটা নষ্ট হইব সারা দুশো মিটাইনি তেমন ইভিএম বলছে আমি একটা কথা করি আর দুশো মিটাইন যে কিন্তু দেশ ইভিএম নষ্ট করেন না যে বুটটাই জায়গা দেয় নাকি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এমন ব্যক্তিত্ব ভারতবর্ষ 543টা আসনের মধ্যে প্রথম সারির যদি 10 জন ব্যক্তিত্ব থাকে তাহলে তার মধ্যে একজন হইলে হাফিজ রশিদ আহমেদ। আমার বক্তব্য বিশেষ দীর্ঘ করতাম না সর্বশেষে আপনার কাছে অনুরোধ করব আগামী 26 এপ্রিল আপনারা হাত ভোটের চিহ্নে আপনাদের ভোট দেবেন এই হাত আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর হাত এই হাত আমাদের প্রয়াত নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর হাত এই হাত আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতবর্ষের আইকন ছিলেন যিনি সমগ্র এশিয়ার আইকন ছিলেন রাজীব গান্ধীর হাত এই হাত বর্তমান ভারতবর্ষের নেতা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর হাত এই হাত ভারতবর্ষের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী ভাইদের হাত যে হাত দিয়ে আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এই হাত হিন্দু ভাই বোনদের হাত আমরা যারা মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা করি এই হাত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার হাত এই হাত গণতন্ত্র সমাজবাদ ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার হাত এই হাত সংবিধানকে রক্ষা করার হাত এই হাত ভারতবর্ষের অগণিত স্বাধীনতা সংগ্রামীদের হাত যারা আমাদের উত্তরসূরি হিসাবে আমাদের দায়িত্ব দিয়ে গেছেন তাই এই হাত প্রতীক চিহ্নে আপনারা আপনাদের সম্পূর্ণ সমর্থন দিয়ে আগামী 26 তারিখে এবং 4 জুন ঐতিহাসিক জয় যাতে হয় ইতিমধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে করিমগঞ্জের আসন 2 লক্ষের অধিক ভোটে হাফিজ রশিদ সাহেব নির্বাচিত হবেন আমি মনে করি করিমগঞ্জের 14,37,000 ভোটের মধ্যে
আমি মনে করি আতিক রশিদ আহমেদ চৌধুরী একাই পারেন 12 লক্ষের অধিক ভোট। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস जिंदाबाद, हामिद जी अब आगे बढ़ो, देश तुम्हारा साथ है। हामिद जी अब आगे बढ़ो, देश तुम्हारा साथ है। धन्यवाद।